তোগো ফ্যামিলি যাতে রাস্তায় না বাইরে পেতে পারে এরকম আমি করব। তোগো দিক তাকালে যাতে সেফ ফেলায় এই ব্যবস্থা আমি করব। আমি যে বাঁচতে বলছি এটা করলাম, আমি কিস্তি উঠে দিছি, আমার জামাইটা টাকা আনিয়ে দিছি, আমার মাইয়ার মুখ দেখতে না, মাইয়া আত্মসাৎ করতে গেছে 2-3 বার। যৌতুকের টাকা না দেয়ায় ফিরোজপুরের নাজিরপুরের সোহাগ শেখ নামের এক প্রবাসী ক্ষিপ্ত হয়ে তার স্ত্রীর কিছু অন্তরঙ্গ ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়। লজ্জায় ওই স্ত্রী কয়েকবার আত্মহত্যা করতে গেলে তার পরিবার তাকে উদ্ধার করে। পরবর্তীতে ওই ফেসবুক অ্যাকাউন্টের বিরুদ্ধে 2টি সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগী স্ত্রী। এতেও না থামায় বাঁচার আকুতি নিয়ে তিনি সুষ্ঠু বিচার দাবি করেন। ফিরোজপুরের নাজিরপুর উপজেলার দক্ষিণ দিঘিরজান গ্রামের আলাউদ্দিন শেখের ছেলে সোহাগ শেখ, তিনি বিদেশে থাকেন। আর একই উপজেলার পূর্ব বানিয়ারি গ্রামের মোতালেব ধরানির মেয়ে রিমা আক্তার। সোহাগ সেখানে থেকে ভিডিও কলের মাধ্যমে 2015 সালে রিমাকে পারিবারিকভাবে বিয়ে করেন। পরে সে দেশে ফিরলে 2018 সালের 14 অক্টোবর কাজীর মাধ্যমে কাবিন রেজিস্ট্রি করেন। বিয়ের 4 মাস পর পুনরায় বিদেশে যাওয়ার জন্য 5 লাখ টাকা যৌতুক দাবি করেন। মেয়ের সুখের চিন্তা করে রিমার ভ্যান চালক বাবা ধার দেনা করে জামাতাকে 5 লাখ টাকা দিলে সে পুনরায় বিদেশে চলে যায়। এর কয়েক মাস পর আবারও 5 লাখ টাকা দাবি করলে রিমার বাবা তা দিতে অপারগতা প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে স্বামী সোহাগ রিমার কিছু অন্তরঙ্গ ছবি একটি ফেক আইডির মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে দেয়। ফলে সমাজে মুখ দেখাতে পারছেন না তিনি। বিষয়টা হচ্ছে আমার হাজবেন্ড আমার সাথে বিয়ে হয়েছে ফোনে 2015 সালে। তো তারপরে 15 সালে বিয়ে হওয়ার পরে উনি আসছে 2018-তে অক্টোবরে। আসার পরে 4 মাস ছিল বাংলাদেশে। থাকার পরে যাওয়ার সময় আমার আব্বার কাছ থেকে তখন আমাকে উঠাই নিছে আর কি, ওই 2018 সালে এসে 4 মাস থেকে যাওয়ার আগে আমার আব্বার কাছ থেকে 5 লাখ টাকা নিছে যে আমি ওখানে গিয়ে আমি আপনাকে পাঠাই দিব। তখন বলছে এই কথা, আমি একটু ধার দেনার মধ্যে আছি, ও গেছে হইলো অবৈধভাবে বাহিরে। তখন আমরা প্রথমে জানতাম না। এরপরে ওইভাবে বলে আমার আব্বা আমার দুলাভাইয়ের কাছ থেকে তারপর সমিতি থেকে উঠায়া ধার করে এনে 5 লাখ টাকা দিচ্ছে। ব্যাস ওটা নিয়ে গেছে। যাওয়ার পরে তাই কত হবে 5-6 মাস হবে এরকম ভাবে ভালো ছিল। তারপরে আবার আমার কাছে টাকা চাচ্ছে, তোমার আব্বার কাছ থেকে টাকা এনে দাও, আমার আরো টাকা লাগবে এখানে। বলার পরে আমি বলছি যে যাওয়ার আগে 5 লাখ টাকা নিয়ে গেছে, এখন আবার টাকা দিব কিভাবে? আব্বার কাছে তো এত টাকা নাই, আমার আব্বার এত সামর্থ্য নাই যে তোমাকে যাওয়ার সাথে টাকা দিবে। এরপরে বলতেছে এরকম আস্তে 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 গ্যাঞ্জাম, ওই টাকা দিব না কেন, এই জন্য এই নিয়ে অশান্তি হইল। আর ওখানে আমাকে থাকতেও দিত না, আমার খরচ খরচা প্রথম থেকেই দিত না। আমি যতটুকু পারতাম আমার আব্বা চালাইতো, আমার বোন চালাইতো, আমি লেখাপড়া করি। তারপরে কিছুদিন যাওয়ার পরে ওর যে দুলাভাই সেলিম, উনি আমাদের বাড়িতে আসতো, আমার তো বড় ভাইয়ের মতো এরকম সম্পর্ক। একদিন উনি আমার সাথে আমার শ্লীলতাহানির চেষ্টা করে। তখন আমি বাসায় একা ছিলাম, আমার আম্মা ছিল না। পাশের বাসায় আমাদের ওদিকে জাকির নামে এক ভাই আছে, উনি তখন যাচ্ছিল। তো তখন আমি ওরকম ঘরের মধ্যে বসে চিল্লাইছিলাম, উনি আসছে। আইসা তখন উনি এভাবে করে ব্যাস বিষয়টা ওখানে গেছে। আমি যখন আমার হাজবেন্ড সোহাগকে জানাই, তখন থেকেও আমাকে আরো প্রেশার দেওয়ার চেষ্টা করে যে এই কথা যদি বাহিরে কেউ জানে, আমার বোনের যদি সংসার নষ্ট হয়, তাইলে তোমার আমি তালাক দিব। তারপরে আমি এই কথা আর কাউরে বলি নাই। তখন ওই পর্যন্তই আমি শুধু আমার আম্মাকে বলছিলাম। বলার পরে তখন আমার আম্মাও বললো যে তাহলে ও যখন বলছে তাইলে চুপ থাকো, একটা সংসার ভাঙা এরকম ঠিক না, তোমার সংসারও ভাঙবে, ওর সংসারও ভাঙবে, আমি কথা বলবো। এরকম বলার পরে আমার আম্মারে ওর সেম কথা বলছে যে রিমা যেন এই কথা কাউকে না বলে, তাইলে কিন্তু আমি ওদের রাখবো না। এই বলার পরে এই একটা নিয়ে আর ওই যে টাকা, যে যৌতুকের যে টাকা যাচ্ছে, এই দুইটা নিয়েই অশান্তি শুরু। এরপর আমি বলছি তাইলে তুমি দেশে আসো। দেশে আসার কথা বলছে না আমি দেশে যাব না, আমি বাংলাদেশে কখনোই যাব না। এরপরে আমি আর কোনোভাবে কোনো কিছু না করতে পারে নিরুপায় হয়ে আমি একটা উকিল নোটিশ পাঠাই ঢাকা থেকে। তারপরে পাঠানোর পরে তারও কোনো ফিডব্যাক আসে নাই। সে ওরকম, আর যে আমার সাথে যে সে ভিডিও কলে কথা বলতো, তো সেগুলি সে আমার অজান্তেই সে ভিডিও রেকর্ড করছে। একটা হাজবেন্ড ওয়াইফের মধ্যে বাহিরে থাকলে কি ধরনের কথা হয় তা অন্তত আপনারা জানেন। সেগুলি আমার অমতেই সে আমাকে জানায় নাই কখনোই।
সেইভাবে সে সেগুলি ভিডিও রেকর্ড করে রাখছে, সেইগুলি দিয়ে এখন সে আমাকে ব্ল্যাকমেল করে। আমি অলরেডি একটা আইডি বন্ধ করাইছি, আমার নামে ফেক আইডি খুলে ওই যে যে ছবিগুলি যে রাখছে, ভিডিওগুলি যে রাখছে, সেগুলিও পোস্ট করে আমার নাম থেকেই, যাতে মানুষ আমাকে খারাপ ভাবে। আমি ওই যে পুলিশ অনলাইনে যে পুলিশ সাপোর্ট সিআইডি আছে ওনাদের কাছে ওনাদের কাছে বলে একটা আইডি বন্ধ করাইছি। থানায় আমি জিডি করছি, নাজিরপুর থানায়। তো কিন্তু থানা থেকে ওনারা কিছু করেনি। জিডি করার মনে হয় একদিন দুদিনের মধ্যেই তারাই বন্ধ করছে। আমি যাদের কাছে রিপোর্ট করছিলাম সিআইডিতে, তারা বন্ধ করছে। তারপরে আবার একটা আইডি খুলছে আমার নাম থেকে, এখনো সেই আইডি চালু আছে। এরকম সব অশ্লীল ছবি পোস্ট এগুলি শেয়ার করে ফেসবুকে। আমি এখন এর একটা বিচার চাচ্ছি। আমার তো সমাজে মুখ দেখানোর মতো কোনো অবস্থা নাই, না হলে আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না। আমি গ্রামেও থাকতে পারি না, সবাই বাজে ধরনের কথা বলে। এইসব দেখলে একটা মেয়ের অন্তত কেউ ভালো মনে করে না। এ ঘটনায় উপায়ান্তর না দেখে নাজিরপুর থানায় সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগী রিমা। এদিকে টাকা দিতে না পারায় রিমাকে তার শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হয়। এই ঘটনায় রিমা বাদী হয়ে নাজিরপুর থানায় যৌতুক নিরোধ আইনে একটি মামলা দায়ের করেন। ফলে সোহাগ ও তার পরিবার থেকে শুরু হয় হুমকি ধামকি। তাদের এই যন্ত্রণায় পুরো পরিবারের জীবন এখন অতিষ্ঠ। তাই আইনের মাধ্যমে এর সুষ্ঠু বিচার চান তারা। আমি যেভাবে বাঁচতে পারি সেটা আমার সমাধান দিয়ে আমার জন্য টাকা পয়সা নিয়ে বিদেশে গেছে, বুঝছেন। এখন আমার ভাইয়েতে হাসাইছে, বড় ভাইয়ের যাতা ব্যবহার করে, টাকা পয়সা দিতে পারবে না। এবং শ্বশুর বাড়ি যায় সে কথা যদি পয়সা রাখা আমরা জানি না কিছু, তোমরা যেমন পরে সেগুলো ধরো। তারপরে আমার এই টাকা চাওয়ার পরে আমার আদত আমার খাটাইছে, ঠিক আছে, আমি আদত খাটাইছে, আমারে খাটাইছে। এখন আর পয়সা পাতি দেন না স্যার। এখন আপনারা যেটা ভালো বোঝেন সেইটা আমার সমাধান করে দেন স্যার। আমরা ঘুমারে আমার দাবি উপর আল্লাহ, আপনারা ইল্লা। আমি যে বাঁচতে পারি সেটা করলাম, আমি কিস্তি উঠে দিছি, আমার জামাই টাকা আনিয়ে দিছি, বুঝছেন। এখন সেই সব পয়সাগুলো কি দেবো, আমার আর দুই জামাই আমার রাগ হয়েছে, আমি টাকা দিতে পারছি না, বুঝছেন। আমার মাইকে যাতে ব্যবহার আমি যেভাবে আদা করতে পারি সেটা আমার আমরা বাদ ধরছি উপর আল্লাহ, আপনার ইল্লা। আমার যে কোনো কাজে আমার এটা পয়সা দেন। আমার মাইয়ার মুখ দেখতে না, মাইয়া আত্মসাৎ করতে গেছে 2-3 বার, সে মাইয়া যারা বাইরে এনে টাকা ভাড়াই দিছি, তার এই করছি, বুঝলেন। থাকার পর যাওয়ার সময় কইতে লাগছে আমারে 5 লাখ টাকা দাও। বাবা মারে দিয়ে জানাইয়া আমারে 5 লাখ টাকা দাও, আমি টাকার জন্য মেলা অসুবিধে আছে। এই করার পর মাইয়ে এসে জানাইলো, মা আব্বা এই ঘটনা, তোমার জামাই 5 লাখ টাকা চায়, তোমাকে আবার দিয়ে দেবে, এই কথা কয়। এখন কি করবো, মাইয়ের সুখের জন্য আমি 5 লাখ টাকা বড় জামাইয়ের কাছ দিয়ে আনছি, মেজো জামাইয়ের কাছ দিয়ে আনছি, যে বাবারে আমার তো কিছু আছে, আমি ব্যবস্থা করিয়ে তোকে দিয়ে দেবো, আগে ওটা ছাড়াই দিই। এইভাবে টাকা আনিয়ান বেরাক দিয়া সমিতি তুলিয়া নিজের ক্যাশ টোলার যা ছিল সব এইগুলা মিলে দিলে 5 লাখ টাকা আমি ওর হাতে দিই। ও বাহিরে আবার চলে যায়। 6 মাস পর্যন্ত খুব ভালোই ছিল, খুব শান্তিতে ছিল, এরা দুইজন খুব ভালো ছিল। মাঝখান দিয়া শয়তান ঢুকলো। শয়তান মানে সোহাগের বউনাই সেলিম। ও আজকে আমার মেয়ের সাথে বিচ্ছিরি কাণ্ড, আমি মা ওই আমি এগুলো কইতে পারি না বাবা। এগুলো করছে, করার পরে ও জানাইলো ওর স্বামীরে, আমার জানাইলো যে দেখো তোমার বউনাই আমার সাথে এই ধরনের ব্যবহার করে। তুই যদি এই সমস্ত কথা বাইরে কোনো যা সার্কুলেট করিস, আমার বোনের সংসার যদি ভাঙে, তাহলে তোর কপালও কিন্তু ভোগ আছে। এই শুরু হইলো জ্ঞানদাম। কিছুদিন গেল বন্ধ রাখলো, কারো দ্বারা এগুলো প্রকাশ করলো না, জানি আমি আর আমার মেয়ে। আর একটা লোক ধান কাটতে যায়, এই উড়ান দিয়ে যায় যে সময়, সেই সময় ফেসবুকে মেয়ের নিজের স্বামী স্ত্রী একটা ছবি আছে না, সেই ছবিগুলো ফেসবুকে ওর নাম দিয়ে আইডি করে না কি করে আমি তো জানি না বাবা, এই করিয়ে ওই ছবিগুলো ছাড়ে, ওরে থ্রেট দেয়, মুখ দেখাইতে দেবো না, তোরে এমন পরিস্থিতি করিয়ে রাখবো যে জীবনে তুই মুখ দেখাইতে না, তুই আত্মহত্যা করবি, এমন পরিস্থিতি। এগুলো এই বিভিন্নতায় লাস্ট পর্যন্ত যাইয়া জিজ্ঞেস করলাম কি হয়েছে তোরা, এটা শুরু হয়েছে কেন, তুই আমার 5 লাখ টাকা দেওয়া লাগবে, 5 লাখ টাকা দিলে আমার মেয়ে নেবে, আর নাহলে আমার মেয়ে নেবে না। এর প্রতিকার চেয়ে সোহাগের পরিবারের কাছে অনেকবার ধর্ণা দিলেও তারা কর্ণপাত করেননি। এই ব্যাপারে সোহাগের সাথে যোগাযোগ করা হলে তিনি কিছুই জানেন না বলে জানান। তোগো ফ্যামিলি যাতে রাস্তায় না বাইরে পেতে পারে এরকম আমি করব।
তুই এটা মনে রাখিস। তুই আমার কথা যখন শুনলি না, ঠিক আছে, তোর কেরা কেরা থায় রাস্তায় বাইরে আমি একটু দেখবো, বুঝছো? আস্তে আস্তে সবই পাবি। আজকে ফেসবুক চালু দিছি, ঠিক আছে, এইটা মনে রাখিস। তুই তো আমার কথা শোনো নাই, তুই দেখ আমিও খেলা চালাইতে পারি। তোগো মুহের দিক স্যাপ ফেলাবে, এইটা মনে রাখিস, ঠিক আছে? তুই আমার এসে তাইছো, তোকে দিক তাকালে যাতে স্যাপ ফেলায় সেই ব্যবস্থা আমি করব। আমি সব যদি বাইজে থাকি, আমি যাব না বাংলাদেশ, এটা মনে রাখিস। নাজিরপুর থানার অফিসার ইনচার্জ জানায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। একটা জিডি আমাদের নলেজে আসছে, তো এটা আমরা সাইবারে মতামতের জন্য আমরা দিয়েছি, সেখান থেকে মতামতের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করা হবে। আর এই সংক্রান্ত যদি বিজ্ঞ আদালতে কোনো মামলা থাকে তাহলে যে দপ্তর তদন্ত করছে তার তদন্তপূর্বক তারা প্রতিবেদন দেবে। সাগরের হুমকি আর অশ্লীল প্রচারণায় বিষণ্ণ রিমার বেঁচে থাকা নিয়ে চিন্তিত তার পরিবার। যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা। জাহিদ হোসেন ফয়সাল, সাউথ এশিয়ান টাইমস।